বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কৃষি জমি রক্ষায় নতুন আইন, বাণিজ্যিক আবাসনে ব্যবহার করলে শাস্তি। রাজসাক্ষী মামুনকে নিয়ে নতুন সিদ্ধান্ত। ঘরে বসেই মেট্রো রেলের কার্ড রিসার্চ করা যাবে। 50টির বেশি আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি, অসন্তোষ বাড়ছে বিএনপিতে। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আজই ভোট দেওয়ার শেষ দিন মিথিলাকে। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিজয় দিবসে গতবারের মতো এবারও প্যারেড হবে না বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার মামলার রায়ের পর বা বিজয় দিবস উদযাপন নিয়ে কোনো ধরনের নাশকতা, অস্থিরতার শঙ্কা নেই। আগের চেয়ে অনেক বেশি হবে কর্মসূচি, তবে গতবারের মতো এবারও প্যারেড হচ্ছে না। দেশে দ্রুত কমে যাওয়া কৃষিজমি রক্ষায় সরকার চূড়ান্ত করেছে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ 2025। এই অধ্যাদেশ অনুযায়ী অনুমতি ছাড়া কৃষিজমি বাণিজ্যিক আবাসন, রিসোর্ট, শিল্প প্রতিষ্ঠান বা অন্য কোনো অকৃষিকাজে ব্যবহার করলে তা হবে দণ্ডনীয় অপরাধ। সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভূমি ব্যবহার জোনিং ম্যাপ তৈরি করবে, যেখানে ভূমিকে 18টি শ্রেণীতে ভাগ করা হবে। কৃষি অঞ্চল থেকে শুরু করে জলাভূমি, পাহাড় টিলা, বন ও আবাসিক জোন পর্যন্ত। এই আইনে কৃষিজমি সুরক্ষায় কড়া বিধান রাখা হয়েছে। বিশেষ কৃষি অঞ্চল ও একাধিক ফসলি জমি কোনো অবস্থাতেই অকৃষিকাজে ব্যবহার করা যাবে না। জ্বালানি বা জাতীয় প্রয়োজনে ব্যতিক্রমী অনুমতি দেওয়া হলেও মোট কৃষিজমির 10% বেশি অন্য কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। অপরাধের ধরন অনুযায়ী শাস্তি হবে 6 মাস থেকে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড, 1 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং ভরাট করা মাটি বা স্থাপনা অপসারণের আদেশ। জেলা প্রশাসকদের কৃষি জমি, গোচারণভূমি, জলাধার, পাহাড়টিলা ও বন সুরক্ষায় দায়িত্বও নির্ধারণ করা হয়েছে। অধ্যাদেশটি অনুমোদন পেলেই দ্রুত কার্যকর হবে। জুলাই মাসের অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে 5 বছরের কারাদণ্ডপ্রাপ্ত রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বর্তমানে গাজীপুরের বিশেষ কারাগারে রয়েছেন। দণ্ডপ্রাপ্ত হওয়ায় তার কারাবিধি অনুযায়ী ডিভিশন 1-এর বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে এবং তিনি এখন থেকে ডিভিশন 2-এর বন্দী হিসেবে বিবেচিত হবেন। এর ফলে তাকে পড়তে হবে কয়েদির পোশাক এবং অন্যান্য সুবিধা সীমিত হবে। কারা অধিদপ্তরের তথ্য অনুসারে কারাবিধিতে 3 ধরনের ডিভিশন রয়েছে: ডিভিশন 1, ডিভিশন 2 ও ডিভিশন 3। দেশের বিভিন্ন সামাজিক মর্যাদা, পদবি ও পুরস্কারের ভিত্তিতে বন্দীদের বিভাগ নির্ধারণ করা হয়। ঢাকার মেট্রো রেলে এখন থেকে যাত্রীরা ঘরে বসেই স্থায়ী কার্ড রিসার্চ করতে পারবেন। 25 নভেম্বর থেকে চালু হতে যাওয়া এই সেবা ব্যবহার করে ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড, বিকাশ, নগদ, রকেট সহ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই টাকা ভরা যাবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন এই সেবা উদ্বোধন করবেন। শুরুতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ওয়েবসাইটের লিংকের মাধ্যমে রিসার্চ করা যাবে। পরবর্তীতে একটি অ্যাপের মাধ্যমে একই সেবা পাওয়া যাবে। বিএনপির ঘোষিত প্রার্থীদের নিয়ে দল জুড়ে অসন্তোষ বাড়ছে। দেশের বিভিন্ন এলাকায় কর্মীরা 50টির বেশি আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ করছেন। গত 3 নভেম্বর ঘোষিত তালিকায় নব্য, হাইব্রিড, বিগত দিনের সুবিধাভোগী এবং আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় ছিলেন এমন ব্যক্তিরাও স্থান পেয়েছেন বলে বিজনেস স্ট্যান্ডার্ড তাদের এক সংবাদে জানাচ্ছে। প্রতিবেদন অনুসারে প্রবাসে থাকা বেশ কয়েকজনকেও মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে ত্যাগী, যোগ্য ও জনপ্রিয় নেতা বাদ পড়ে যাওয়ার অভিযোগে বিভিন্ন আসনে ভাঙচুর, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং সড়ক রেলপথ অবরোধ করে প্রতিবাদ করছেন বিএনপি নেতাকর্মীরা। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পরিষ্কার করে জানিয়েছিলেন, ঘোষিত প্রার্থীদের তালিকা চূড়ান্ত নয়, প্রয়োজনে তা পরিবর্তন করা হতে পারে। দলীয় সূত্র বলছে, চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে 23টি আসন সম্ভাব্য সংশোধনের জন্য আগেই চিহ্নিত করা হয়েছে।
এছাড়াও ঘোষিত প্রার্থীদের নিয়ে যেখানে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি চলছে, তার মধ্যে রয়েছে মাগুরা ১, গাইবান্ধা ৪, নরসিংদী ৪, টাঙ্গাইল ১ ও ৫, ঝিনাইদহ ৩, নাটোর ১, চাঁপাইনবাবগঞ্জ ২, ময়মনসিংহ ৩, ৬ ও ৯, নীলফামারী ৪, কুষ্টিয়া ২, ৩ ও ৪, কিশোরগঞ্জ ৫, চট্টগ্রাম ২, ৪, ১৩ ও ১৬, কুমিল্লা ৫, ৬ ও ১০, জামালপুর ২, সাতক্ষীরা ২ ও ৩, কুড়িগ্রাম ১ ও ৩, রাজশাহী ১, ৩ ও ৪, ব্রাহ্মণবাড়িয়া ৫, নোয়াখালী ২ ও ৫, ফেনী ২, রাজবাড়ী ২, শেরপুর ১ ও ২, চাঁদপুর ৪, মেহেরপুর ১, ২ ও ৩, নওগাঁ ১, ৩ ও ৪, জয়পুরহাট ২, পাবনা ৪, মুন্সিগঞ্জ ১, দিনাজপুর ২, গোপালগঞ্জ ২ এবং মৌলভীবাজার ২ আসন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ফোরাম। যশোর জেলা শাখার আয়োজনে আজ সকাল ১০টা থেকে ১০টা ৪০ পর্যন্ত অনুষ্ঠিত এই শান্তিপূর্ণ কর্মসূচিতে ২৫ থেকে ৩০ জন পেশাজীবী অংশ নেন। ফোরামের সভাপতি হাসানুজ্জামানের নেতৃত্বে মানববন্ধন হয়। বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের দাবি ন্যায্য ১০ম গ্রেড এখনও বাস্তবায়ন হয়নি। বিষয়টি অবহেলিত থাকায় পেশাজীবীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। থাইল্যান্ডে চলছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। পিপলস চয়েসে শুরু থেকেই অসাধারণ পারফর্ম করছেন মিথিলা। কখনো প্রথম, কখনো দ্বিতীয়, এভাবে ভোটের তালিকায় দারুণ লড়াই চলছে। আজ ১৯ নভেম্বর ভোট দেওয়ার শেষ দিন। পিপলস চয়েসে প্রথম হলে সরাসরি সেরা ৩০ জনের একজন হয়ে প্রতিযোগিতায় লড়বেন মিথিলা। তাই তাকে ভোট দেওয়া খুব গুরুত্বপূর্ণ। ভোট দিতে মিস ইউনিভার্স অ্যাপ চালু করে দেশ তালিকা থেকে বাংলাদেশ নির্বাচন করতে হবে। গেট ভোট বেছে নিতে হবে। এরপর পিপলস চয়েস অংশে তানজিয়া জামান মিথিলার নাম নির্বাচন করতে হবে। এছাড়াও বিজ্ঞাপন দেখলে অতিরিক্ত ভোট যোগ হবে। পিপলস চয়েসের রেজাল্ট জানানো হবে ২১ নভেম্বর। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।